ইচ্ছে করছে ওর চুল টেনে ছিঁড়ে ফেলি, এতটা রাগ লাগছে। উফ, কিভাবে পারলো মেয়েটা, কিভাবে পারলো আমাকে এগুলো বলতে? বেশরম, নিজেই তো তন্ময় ভাইয়ের পিছু ঘুরঘুর করে, কোন মুখে আমাকে কথা শোনাতে আসে? আমার সুন্দর ফুরফুরে মনটা গুড়িয়ে দিয়ে গেল। তোর মনও গুড়িয়ে যাবে, দেখিস, টুকরো টুকরো করে গুড়িয়ে যাবে। দুপুর পর্যন্ত ঘরে আটকে ছিলাম, একদমই বেরোলাম না। কি করতে বেরোবো? সুমনা চুন্নির মুখ দেখতে? নেভার এভার। যতক্ষণ না এই মেয়ে যাচ্ছে ততক্ষণ বেরোবো না। আজকের পর থেকে ও আমার কিচ্ছু লাগে না, কিচ্ছু না। দীপ্ত আর রুবি আপু এসেছে, রুবি আপু পাশাপাশি বসলো। আশ্চর্য, তুই কি দিন দুনিয়ার খবর রাখিস না? কি হয়েছে? দীপ্ত ধীরে বলল। কি হয়নি বলো? তন্ময় ভাই ছাদে, এখন সুমনা আপুও গিয়েছে সেখানে। 5 মিনিটের বেশি হচ্ছে আর নামেনি ছাদ হতে। আমি বই বন্ধ করে দৌড় লাগালাম, দরজা পর্যন্ত গিয়ে থেমে গেলাম। জিব্বা কামড়ে গলা পরিষ্কার করলাম। ধুর, আমি কেন দৌড়ঝাঁপ করার প্রতিযোগিতা শুরু করলাম? যেটা ইচ্ছে করুক, আমার কি? রুবি আপু হাসছে। এখনই হিংসা হচ্ছে? আরও তো দিন পড়ে আছে। দীপ্ত হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো, রোবটের মতো অভিনয় করে বলল, চলো আমরাও যাব ছাদে, লেটস গো। এক প্রকার টেনে টুনে নিয়ে যাচ্ছে আমাকে। ওই শয়তান মেয়েকে আবারও দেখতে হবে ভাবতেই মাথাটা ধরে আসছে। সাদ বরাবর আসতেই বুক কাঁপছে। রাতের ঘটনা চোখে ভাসছে। সে কপালে চুমু খেয়েছিলেন, হেসেছিলেন, শান্ত মিষ্টি আওয়াজে কথা বলছেন। লজ্জায় মুখ গরম হয়ে আর উঠছে। ইস, কিভাবে তার সামনে যাব? ছাদে উঠতেই চোখ পড়ল সুমনা পা ধরে নিচে বসে। তন্ময় ভাই ভোরু কুচকে দাঁড়িয়ে, তার পরনে হাফ প্যান্ট টি শার্ট। সে বলছে, স্ট্রেন্থ নেই শরীরে, সমান প্লেসে তুমি কি করে পড়তে পারো? হ্যাঁ, আমাদের দেখতেই সে রুবি আপুকে বললেন, রবি, ও ব্যথা পেয়েছে, দেখ তো। সে আবারও কোণে চলে গেলেন। খুবই গম্ভীর মুখে কথা বলছেন ফোনে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এদিকে সুমনার চেহারা দেখার মতো ছিল। ফাজিল মেয়ে, নিশ্চয়ই ইচ্ছে করে করেছে যেন ভাইয়ার কোলে চড়তে পারে। এতই সোজা? রুবি আপু গিয়ে পায়ে দেখতে লাগলো। কোথায় লেগেছে? ইটস ওকে, অতটা গুরুতর নয়। এখন গুরুতর নয়? একে এখন আমার সহ্যই হচ্ছে না। আমার সহ্য শক্তির প্রয়োজন প্রচণ্ড। দোলনায় বসে আশেপাশে চোখ বুলালাম। ছাদের দোলনা আর ছোট ছোট ফুলের প্লান্ট ছাড়া কিছুই নেই, পরিষ্কারভাবে গোছানো, কোথাও একটু আবর্জনা নেই। দীপ্ত পেছন হতে দোলনা দোলাতে লাগলো। হাসতে হাসতে বললাম, দোলনা দোলাতে হবে না, থাম। কথা শুনলো না, সেই দোলাচ্ছেই। আমি চুপচাপ চোখ বুজে রইলাম। হঠাৎ শব্দে চোখ খুললাম, তন্ময় ভাই নেমে যাচ্ছেন, সাথে শয়তান সুমনাও নামছে। অবাস্তবিক মেয়ে এ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। রুবি আপু আশ্চর্য কণ্ঠে বলল, এ কোন দেশের বেয়াহায়া? সত্যি মেয়েটা আসলেই অদ্ভুত হয়ে যাচ্ছে। ও কেমন অদ্ভুত ছিল, নাকি আমারই চোখ আজ খুলল? দুপুরে খেতে বসলাম, তখন তন্ময় ভাই জানালেন, বিকেলে চলে যাচ্ছি। বড় চাচ্চু বললেন, আর কটা দিন থেকে না হয় যেতে? গুরুত্বপূর্ণ, যেতে হবে। আচ্ছা, কিছু লাগবে? আই এম ফাইন। বিকেলে তন্ময় ভাই চলে যাবেন। আমার খারাপ লাগতে শুরু করলো। সে গেলে মাস ছাড়া আসেন না। এবার কয় মাস পর আসবেন? কামরায় গিয়ে ভাবনায় হারিয়ে গেলাম। ভাবতে ভাবতে কখন চোখ লেগে আসলো জানা নেই। ঘুম ভাঙতেই সময় দেখলাম 6:20। দৌড়ে নিচে নামলাম, গিয়ে শুনলাম তন্ময় ভাই চলে গেছেন। চোখ জলে চিকচিক করছে। যাবার সময় দেখাও হলো না। ঘুম আসার সময় পাইনি। এত রাগ লাগছে নিজের প্রতি বলার বাহিরে। চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। সেদিন রাতটা শুধু তার কথা ভেবেই শেষ করেছি। এতদিনের মুহূর্তগুলো কাটা ঘায়ে নুনের ছিটা দিতে লাগলো। ভীষণ জ্বলছে। আবার কবে দেখব তাকে? সে তো গেলে আর আসার নামই নেন না। মাসের পর মাস চলে যায়, তার নাম গন্ধ থাকে না। এখন তো তার দ্রুত ফেরার প্রয়োজন, তাই না?
মাসের মাঝে 2-3 বার তো এসে থাকা যায়। কলেজে গিয়ে লেগেছি সুমনার সাথে, অ্যাভয়েড করছি, তাও ও ইঙ্গিত মেরে কথা বলছে। ওর বন্ধুদের নিয়ে আমাকে অপদস্থ করলো। ব্যাস, আমিও জবাব দিয়েছি। আমাকে যেভাবে বলেছে সেভাবে ওকেও বলেছি। ঝগড়াঝাটির জন্য আরও জানতে পারলাম ও সকলের কাছে আমার নামে অভিযোগ করত। আমি নাকি ভালো না, অনেক ছেলেদের সাথে মেলামেশা আছে, ছেলেদের টাকা খাই, তাদের পিছু ঘুরাই, তাদের সাথে ঘুরতে যাই, ফিজিক্যাল কত কি করি, তার গুণন হবে না। আমাকে নাকি ও প্রায় দেখতো ছেলেদের সাথে। মার্জি থেকে এগুলো শুনে আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। ও আমাকে এত খারাপ ভাবে, এতটা। কলেজে সারাক্ষণ মাথা নিচু করেছিলাম, লজ্জায় মরতে ইচ্ছে হচ্ছে। এখন সবাই এগুলো ভাববে আমাকে নিয়ে। টিফিন টাইমে মার্জি আমাকে না জানিয়ে বাড়িতে কল দিয়েছে। রবি আপু কল ধরায় সে তখনই গাড়ি নিয়ে কলেজে হাজির। সে ভয়ানকভাবে সুমনাকে বলে দিয়েছে, আমাদের বাড়ির আশপাশে দেখলে পা কেটে হাতে ধরিয়ে দিব। আরোর আশেপাশে যদি আরও আগে দেখি, সস্তা মেয়ে। কলেজে বাকি ছিল 3 ক্লাস। আপু ছুটি নিয়েছেন। বাড়ি ফিরে আমি কামরায় আটকে। যে আমার বিশ্বস্ত সঙ্গী ছিল, যার সাথে সব শেয়ার করতাম, সকল কিছুর ভাগ দিতাম, সে কিনা পেছন পেছন আমাকে নষ্ট পরিচয় করাচ্ছিল। ভাবতেই চোখ ভিজে আসছে। সেদিন আমি আর ঘর থেকে বেরোইনি। মা, বড় মা, চাচু, বাবা সকলেই ডেকেছেন, আমি বের হইনি। এত বড় ধাক্কা একদম নিতে পারছিলাম না। সুমনা এমন করেছে। সেই আমার ছোটবেলার খেলার সাথে সুমনা, একসাথে খেলার সঙ্গী, বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে কিভাবে পারলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছে ফোনের রিংটনে। ঘড়িতে দেখলাম রাত 12:45। আমি উঠে বসলাম। স্ক্রিনে দেখাচ্ছে তন্ময় ভাই। রিসিভ করব কি? নিশ্চয়ই সব তার কানে গিয়েছে, বকা দিবে আমাকে। কিন্তু আমি কিছুই করিনি। করলে তো সুমনা। সময় নিয়ে কল ধরলাম। তার মন তো আবার পাথরের, একদম শক্ত। দেখা যাবে আমাকেই কথা শোনাচ্ছে। সুমনার দোষ দেখবে না, উল্টো আমাকে আরও কষ্ট দিয়ে কল কেটে দফা রফা হবেন। ভাঙা কণ্ঠে বললাম, হ্যালো। খেয়েছিস? হুম। কেন? এতটুকু কারণে এভাবে ঘর আটকে না খেয়ে থাকতে হবে কেন? এতটুকু কারণ বলতে বলতে আমি ফুপিয়ে উঠলাম। সে ধমক দিলেন, সামনে থাকলে না থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম। ওকে, হ্যাঁ, ওর কথায় তোকে কাঁদতে হবে কেন? সকলের সামনে বলেছে কলেজের। আমি নাকি বাজে, ছেলেদের সাথে মেলামেশা করি, অনেকের সাথে ফিজিক্যাল করেছি। কথা শেষ করতেই পারছিলাম না। কি জঘন্য ল্যাঙ্গুয়েজ! এইসব কথা কি কাউকে বলা যায়? ভাববে যে সত্যি হয়তো মেয়েটা এমন। তন্ময় ভাই রেগে, তা তার কণ্ঠে স্পষ্ট। এবার তো আমি তীব্র শব্দ পেলাম ওপাশে। কান থেকে ফোন সরালাম। কিছুক্ষণের পর তার কণ্ঠ, কি খাবি? বিরিয়ানি? এত রাত্রে? আলে আসবি দিতে, সর্বপ্রথম খেয়ে নিবি। সে কল কেটে দিলেন। এই শেষ তার কথা। একটু সুন্দরভাবে কথা বলতেও জানেন না। রসিকতা নেই মনে একদম। মানুষটা এমন কেন? কলেজ থেকে ফিরে কাপড়ও পরিবর্তন করিনি। গোসল খাওয়া দাওয়া তো দূরের বিষয়। দ্রুত গোসলে ঢুকলাম। গোসল শেষে চুল শুকালাম। পরপরই কলিং বেল বাজছে। আমি দ্রুত নিচে নামলাম। দরজা খুলে দেখলাম দারোয়ান কাকা। সে হেসে বললেন, মোল্লা হোটেল থাইকে আইছে, কইল তন্ময় বাবা পাঠাইতে কইছে। হ্যাঁ ধন্যবাদ কাকা। দরজা আটকে রুমে দৌড় লাগালাম। মোল্লা হোটেল পরে আমাদের কলেজে যাবার রাস্তায়। সাধারণত তাদের হোটেল মিডনাইট পর্যন্ত ওপেন থাকে। সেদিন রেস্টুরেন্ট হতে ফেরবার পথে দেখেছিলাম তখনও ওপেন ছিল। আর তন্ময় ভাই তো সবাইকে চেনেন। তার তো এই জীবনে কোনো সমস্যা হবার কথা না। আগে খেলাম, খিদে পেয়েছে প্রচণ্ড।
সারাদিন খাওয়া হয়নি। উফ, ভাগ্যিস তার সাথে কথা হয়েছে, না হলে না খেয়েই ঘুমাতে হতো। ভাবতেই হাসি পেল, সে খুবই অদ্ভুত। ঘুম আসছে না, বিরক্ত লাগছে, ছাদে যেতেও ইচ্ছে হচ্ছে না। কি করা যায়? তন্ময় ভাইকে মেসেজ দেওয়া যায়, তাই না? তাকে তো জিজ্ঞেস করা হলো না সে খেয়েছে কিনা বা কি করছে। কিছুক্ষণ ভেবে টেক্সট করলাম, খেয়েছেন? তার টেক্সট আসলো না, বরং কিছুক্ষণ পর কল করলেন। অদ্ভুত স্বরে বললেন, খাওয়া হয়েছে? আপনি খেয়েছেন? সে থেমে থেমে জবাব দিলেন, যেমন ভাবছেন। না। কেন? কেন খাননি? এভাবেই। কি হয়েছে, এভাবে কথা বলছেন কেন? তার কথা থেমে থেমে আসছে, একটু বলে থেমে যাচ্ছেন। সে এবার খুব ধীরে প্রশ্ন করলেন, কিভাবে ওরু? হার্টবিট দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন সে সদা আমার নাম ডাকেন না। মাসে একবার এমন হবে। সে নিশ্চয়ই ড্রাঙ্ক। খেয়েছেন? সেদিন জন্মদিন থেকে ফেরবার পথেও এভাবে কথা বলছিলেন। আপনি হাবিজাবিগুলো আবার খেয়েছেন? তো তোকে খাবো। আমার ফেস গরম হয়ে উঠছে। সে কখনো এভাবে কথা বলেনি। হঠাৎ এ ধরনের ব্যবহার আমার ঠিক হজম হচ্ছে না। পেট মুচড়ে আসছে। কি হয়েছে তার? খেতে দিবি তোকে? লজ্জায় আমি বাকরুদ্ধ হয়ে আছি। এগুলো খেলে নাকি মানুষের মাথা ঠিক থাকে না, তা শুধু শুনেছিলাম, আজ তা সরাসরি শুনছি। সে সত্যি আর হুঁশে নেই, মাথা ঠিক নেই তার। থাকলে নিশ্চয়ই এগুলো বলতেন না। তুই তো দিবি না। তুই পারিস আমার থেকে পালাতে, কাছেই আসতে চাস না। মনে হচ্ছে আমার সামনে এক নতুন তন্ময় ভাই, যাকে আমি আগে কখনো এভাবে দেখিনি। আচ্ছা, সে কি সারা জীবন এমন মাতাল থাকতে পারবে? সে এমনই থাকুক, দুষ্টু থাকুক, গোমরামুখ থাকার প্রয়োজন নেই। এখন ভয়ঙ্কর এক ইচ্ছে জাগছে, সে হচ্ছে তাকে দেখার। এই মুহূর্তে তাকে কেমন দেখতে লাগবে? নিশ্চয়ই অদ্ভুত সুন্দর, খুবই কিউট। সে তো এভাবেই মারাত্মক দেখতে। এখন নিশ্চয়ই কাউকে পাগল করার মতো দেখতে লাগছেন। এই মুহূর্তে আমি তাকে দেখতে চাই, খুব করে চাই। সে ডাকলেন, ওরু। আমার মুখ দিয়ে যেন আনমনে চলছে। আমাকে কেমন লাগে তোর? ভালো লাগে? বুকে তীব্র স্রোত বইছে। এই স্রোত থামবে বলে মনে হয় না। কি বলবো, আমার তো তাকে ভালো লাগে না। মানে কেমন লাগে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ধুকপুক বেড়ে চলেছে ক্রমাগত। সে কি আমাকে আজ মারার প্ল্যান করেছে? অবশ্যই আমাকে তোর ভালো লাগে। লাগবে না কেন? না লাগলেও লাগাতে হবে। এই পৃথিবীতে তোর জন্য শুধুই আমি, তাই না? হ্যাঁ। আর কিছুক্ষণ হলে আমি মারা যাব। দ্রুত বললাম, আপনি কোথায়? রুমে। ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। সে মিনমিনিয়ে ডাকলেন, ওরু। জি জি। তার জবাব নেই, নেই কোনো আওয়াজ, শুধু তার শ্বাস নেওয়ার শব্দ। সে কি ঘুমিয়ে পড়েছেন? আমি ডাকলাম, হ্যালো। কথা নেই, ঘুমিয়ে পড়েছেন হয়তো। ফোন বুকে চেপে বসে রইলাম। তীব্র শ্বাস নেওয়ার প্রচেষ্টার মাঝে ঠোঁটে আমার বড় হাসি। মন এখনো শান্ত হয়নি, খুবই আওয়াজ করছে। বালিশে মুখ গুজে ফেললাম। সে আমাকে সত্যি পছন্দ করেন? আমাকে নিয়ে ভাবেন তন্ময় ভাই এই বোকা আরুকে পছন্দ করেন, আমাকে পছন্দ করেন? ভাবতেই বুকের স্রোত দ্বিগুণ বেগে বইছে। ভোরবেলা বড়মার ডাকে ঘুম ভাঙল। চারপাশে চোখ বোলালাম। বড়মা তাড়া লাগালেন, যা মুখ ধুয়ে আয়, তোর পছন্দের বড় চিংড়ি রান্না করেছি, নিজের হাতে খাইয়ে দেব। আমি দ্রুত ফ্রেশ হলাম। চিংড়ি আর বড়মার হাত একদমই মিস দেওয়া যাবে না। বড়মা খাওয়াতে বসে পড়লেন। আসলেই তার রাধার কোনো জবাব নেই। খুবই সুন্দর রাঁধতে জানেন সে, দারুণ হয়েছে। তাই সব দারুণ লাগে? তুমি মানুষটাই দারুণ। হয়েছে রসিকতা, তাড়াতাড়ি শেষ কর, কাজ আছে বহুত। খাওয়া শেষ হতেই বড়মা আমার মাথা ছুঁয়ে দিলেন। মিষ্টি কণ্ঠে বললেন,
মন খারাপ করবি না। সুমনা যা বলেছে তা তো আর সত্যি হয়ে যাচ্ছে না। তুই আমাদের মেয়ে, আমরা জানি আমাদের মেয়ে কেমন, বুঝেছিস? আমি হাসলাম। হ্যাঁ। আমার লক্ষ্মী একদম। যাচ্ছি আমি। বড়মা চলে গেলেন। আমি দ্রুত ফোন ধরলাম। কাল রাত্রের সব তাহলে সত্যি? ভালো লাগায় শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। অনেক সকাল, এখনো নিশ্চয়ই তন্ময় ভাই ঘুমিয়ে। সে তো 8টার আগে উঠবেন না, একদম সময় মতো বিছানা ছাড়বেন। দীপ্ত এসেছে, হাতে ড্রয়িং বুক। আজ এমন পিকচার আর্ট করেছি, তুমি দেখলে এখান থেকে লাফ মেরে বুড়িগঙ্গায় চলে যাবে। এটা কোনো কথা? আমি বললাম, তাই নাকি, দেখি। ও বাঁকা হাসলো, আর চোখে তাকিয়ে দেখলো সে সাথে আমার চেহারা লালে পরিবর্তন হয়ে গেল। এই ফাজিল ছেলে, ও সেই রেস্টুরেন্টের ছবিটি এঁকেছে যেটা তন্ময় ভাইয়ের লক স্ক্রিনে। দীপ্তর বাচ্চা, এটা আমাকে দে। সবাইকে দেখাবো। ভালো হচ্ছে না কিন্তু। ভেঙিয়ে ছবিটা নিয়ে নিচে চলে যাচ্ছে। ও যদি সত্যিই দেখায় কি হবে? ছেলেটা তো আস্ত অবাস্তবিক।